এই দোকান হচ্ছে প্রচুর পরিমাণে হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর শল এখানে পাওয়া যাচ্ছে। এই যে গেটটা আপনারা দেখছেন, এই গেটটাকে বলা হয় লহরি গেট। সমস্ত কিছু ভেতরে কি আছে না আছে আমি চেষ্টা করবো সবটাই আপনাদের সামনে উপস্থাপন। নর্মাল ভ্যালু টিকিট আর একটা হচ্ছে হাই ভ্যালু টিকিট, এটা ইন্ডিয়ানদের জন্য, যার এন্ট্রি ফিস কিনা দেওয়া রয়েছে 35। এই বাজারটির নাম হচ্ছে মিনা বাজার। শাহজাহান তার বাড়ির মেয়েদের জন্য এই বাজারটি তৈরি করে। দেখছেন এটা কিন্তু কেল্লার বাইরের পাঁচিলটা, আপনারা যদি একটু খেয়াল করেন এখানে একটা খালের মতো অংশ আছে। আমি যার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা আর বলার কোনো উপেক্ষা রাখে না বন্ধুরা, আপনারা সবাই জানেন দিল্লির লালকেল্লা। তো আজকে আমার ডেস্টিনেশন লালকেল্লা, যার ভেতরে আমি প্রবেশ করব। তার আগে ছোট্ট কয়েকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না। সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই লালকেল্লাতে আসা, এখান থেকে আমাদের সম্রাট পুরো সমগ্র ভারতবর্ষ শাসন করতেন। সেটা অবশ্য আমরা ওখানে গাইড নেব, নিয়ে আরও ডিটেলে জানতে পারবো। তো আমি যতটুকু ইনফরমেশন পারবো এখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা এখানে এন্ট্রি ফিস কত, বা আমাদের এখানে কতক্ষণ থেকে কতক্ষণ সময় খোলা থাকে, আপনারা কখন আসতে পারবেন, সমস্ত কিছু ভেতরে কি আছে না আছে আমি চেষ্টা করব সবটাই আপনাদের সামনে উপস্থাপনা করতে। যারা হিস্ট্রি ভালোবাসেন তাদেরও ভালো লাগবে, আর যারা হিস্ট্রি নাও ভালোবাসেন তাদের তো আরও ভালো লাগবে। তো চলুন আমার সঙ্গে চন্দ্রিমা ডেলি ব্লগে, আশা করি ভালো লাগবে। আশা করি না, আমি 100% শিওর আপনাদের ভালো লাগবে। তো আসুন, ডাইরেক্ট আপনারা স্ক্যান করে টিকিট আপনারা কেটে নিতে পারেন, অথবা লম্বা লাইন আছে ওখানে লাইন দাঁড়িয়ে আপনার মূল্য দেওয়া রয়েছে। একটা হচ্ছে নর্মাল ভ্যালু টিকিট আর একটা হচ্ছে হাই ভ্যালু টিকিট, এটা ইন্ডিয়ানদের জন্য, যার এন্ট্রি ফিস কিনা দেওয়া রয়েছে 35 রুপিস। আর এখানে যা ডিভাইডগুলো করে দেওয়া রয়েছে, মনুমেন্টের জন্য 50 টাকা, মনুমেন্ট এবং মিউজিয়ামের জন্য 80 টাকা। আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার দেখুন এখানে 15 বছর নিচে যাদের বয়স তাদের কিন্তু এখানে ফ্রি এন্ট্রি। আর এখানে কখন থেকে কখন খোলা থাকছে, 9টা থেকে খুলছে মিউজিয়াম, আর 5টা পর্যন্ত। বন্ধুরা এটা যেটা দেখছেন এটা কিন্তু কেল্লার বাইরের পাঁচিলটা, আপনারা যদি একটু খেয়াল করেন এখানে একটা খালের মতো অংশ আছে, এটাকে বলা হয় পরিখা, যেখানে কিনা সম্রাট এখানে কুমির চাষ করতেন। যদি কোনো শত্রুপক্ষ চেষ্টা করতো যে এটা ডিঙিয়ে যাওয়ার, তাহলে পারতো না, কারণ এখানে প্রচুর কুমির থাকতো জলের মধ্যে। আর একটা যেটা সেটা হচ্ছে যদিও বা কেউ এই খালটাকে পেরিয়ে যেতে পারতো, তাহলে এই দেয়ালের গায়ে এমন একটা কিছু পিচ্ছল পদার্থ দেওয়া থাকতো যেটা অতি সহজে এই দেয়াল বেয়ে ওপরে ওঠা যেত না। আর এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন রয়েছে দেয়ালের গায়ে, এখানে তীর দিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করার একটা জায়গা করে দেওয়া হয়েছিল। প্লাস এখানে মশাল জ্বলতো, ওই যে বড় বড় ছিদ্রগুলো দেখছেন একেবারেই উপরে, ওখানে মশাল জ্বলতো, আর ওখান থেকে দেখা হতো, বাইরে দেখা যেত। ওই যে গম্বুজটা রয়েছে উপরে, ওই গম্বুজটা ওখান থেকে বাইরে দেখা হতো, আর সিসিটিভি ক্যামেরার মতো আর কি ধরতে গেলে। তো পাঁচিলটার উচ্চতা আমি মনে হয় না আপনাদেরকে দেখাতে পারছি বলে, পাঁচিলটা বিভৎস উঁচু, মানে কতটা উঁচু আমি ঠিক এক্স্যাক্ট মাপটা বলতে পারবো না। কিন্তু সম্রাট তার নিজের বাড়ি যেটাকে বলি, যেটা রাজমহল, সেই রাজমহলটাকে চতুর্দিক থেকে একটা সুরক্ষার বলয় দিয়ে রেখেছিল। যেমন এই পাঁচিলের চতুর্দিকে কুমির চাষ করে রাখা, পাঁচিলের গায়ে একটা পিচ্ছল পদার্থ দিয়ে রাখা, সমস্ত কিছু সে একটা বিভৎস একটা সুরক্ষার বলয়ের মধ্যে সম্রাট তার নিজের রাজমহলটাকে আগলে রেখেছিল। প্রবেশ করে এই যে গেটটা আপনারা দেখছেন, এই গেটটাকে বলা হয় লহরি গেট। এই লহরি গেটটা কারণ এর মুখটা নাকি লাহোরের দিকে করা। আপনারা যদি এই গেট বরাবর সোজা চলে যান তাহলে ডাইরেক্ট নাকি লাহোরে যাওয়া যায়। এই লহরি গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে, বাকিটা সমস্ত কিছু আমরা গাইড দাদার কাছ থেকে শুনে নেব। আর এখানে যেটা রয়েছে মেন, প্রধানমন্ত্রী যখন 15ই আগস্ট 26শে জানুয়ারি ভাষণ দেন, এখানে প্রথমে পতাকা উত্তোলন করা হয়, সেটা আপনারা সবাই জানেন, তবুও একবার আপনাদেরকে দেখাই, ভালো লাগবে আশা করি। দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু 1947 সালে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করার পরে প্রথমে এই লালকেল্লা থেকে ভাষণ দেন। তারপরে যখনই কেউ প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন তখন এখান থেকে তাকে প্রথম ভাষণটি দিতে হয়। তো আসুন দেখে নি পরবর্তী কি জানার আছে। মেইন গেট
দিয়ে প্রবেশ করে প্রথমে যে বাজারটি চোখে পড়বে, এই বাজারটির নাম হচ্ছে মিনা বাজার। শাহজাহান তার বাড়ির মেয়েদের জন্য এই বাজারটি তৈরি করেছিলেন, যাতে বাড়ির মেয়েদের বাইরে কোথাও ছাট্টা চক বা মিনা বাজার যাই বলুন না কেন, সম্রাট শাহজাহান তার বাড়ির মেয়েদের জন্য এই মার্কেটটি তৈরি করেছিল তার দুই প্রিয় পুত্রী রোশেনারা এবং জাহানারার জন্য। এখানে বিক্রেতাও ছিলেন মেয়েরা, কিনতেনও মেয়েরা। এখানে পার্স, জুয়েলারি, ডায়মন্ড, পাশমিনা সমস্ত কিছু পাওয়া যেত। বর্তমানেও পাশমিনার বিশাল সম্ভার রয়েছে, আপনারা যদি আসেন অবশ্যই দেখতে পাবেন। আমি বরং মার্কেটটা ঘুরতে ঘুরতে বেসিক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যে গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করলাম ওটা তো লহরি গেট, আপনাদেরকে আগেই জানিয়েছি। এছাড়াও আরও 3টি গেট আছে, দিল্লি, সেলিম গেট এবং যমুনা গেট। সম্রাট শাহজাহান তার রাজত্বকালে মোট যে 3টি প্যালেস নির্মাণ করেছিলেন তার মধ্যে অন্যতম হলো লালকেল্লা, সেটা আমরা ইতিহাস ঘাঁটলেই জানতে পারি। এর আগের রাজধানী ছিল আগ্রা, 11 বছর সেখান থেকে প্রায় শাসন করেন। এরপরে দিল্লিকে শাহজাহানাবাদ নাম দিয়ে তিনি লালকেল্লা নির্মাণের চেষ্টা নেন। 1639 সাল থেকে 1648 সাল প্রায় 9 বছর সময় লেগেছিল এই লালকেল্লা বানাতে। তার মধ্যে খরচ পড়েছিল কত জানেন? প্রায় 1 কোটি টাকা। তার মধ্যে 50 লাখ টাকা পড়েছিল পাঁচিল নির্মাণে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন সম্রাট তার প্যালেসটাকে কিভাবে সুরক্ষা বলয় দিয়ে আগলে রেখেছিলেন। আর 50 লাখ টাকা খরচ করেছিলেন তিনি তার ভেতরের প্যালেস নির্মাণ করার জন্য। তো আসুন আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করুন, আসুন। বাজারের ভেতর থেকে আমরা পুষ্পা ক্রাফট বলে যে দোকানটা রয়েছে, এই দোকান হচ্ছে প্রচুর পরিমাণে হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর শল এখানে পাওয়া যাচ্ছে, ফিক্সড প্রাইস কিন্তু এখানে ব্যাগ বলুন, আপনারা এই যে দেখুন খুব সুন্দর জিনিসপত্র রয়েছে। এদের ভেতরেও প্রচুর স্টক। বাঁদিকে একটা রয়েছে সংগ্রহশালা। সংগ্রহশালাটা এই মুহূর্তে আমি গেলাম না, যদি পুরোটা দেখে হাতে সময় পায় তাহলে সংগ্রহশালাতে যাব। আর আমি শুনেছি এখানে সমস্ত কিছু একটা ওই 3D টাইপের আপনাদের সামনে উপস্থাপনা করা হয়, সেই জন্য এর আগ্রহটা একটু কম। আমি আগে পুরোটাই দেখে নিই, তারপর এখানে আসবো। মিনা বাজার পেরিয়ে প্রথমে যে ইমারতটি আপনাদের চোখে পড়বে সেটার নাম হচ্ছে নহবতখানা বা ড্রাম হাউস, বা আপনারা এটাকে ওয়েলকাম হাউস বলতে পারেন। আরও সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এটাকে আপনি রিসেপশন হাউসও বলতে পারেন। এখানে সবাইকে ওয়েলকাম জানানো হতো। সম্রাট যখন এটার মধ্যে দিয়ে যেতেন তখন তার উপরে ফুল বর্ষণ করা হতো, বা প্রথমে যদি কেউ সম্রাটের সঙ্গে দেখা করতে চান তাহলে কিন্তু এখানে আগে পারমিশন নিতে হতো। নহবতখানা দিয়ে প্রবেশ করে প্রথমে যে ইমারতটি আপনাদের চোখে পড়বে তার নাম হচ্ছে দিওয়ানি আম। খুব সহজ ভাষায় যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা একে সুপ্রিম কোর্ট হিসাবেও বলতে পারেন। এই ইমারতের সামনে ছিল একটা বিশাল উদ্যান, যেটা এখনও আছে। এই উদ্যানটির নাম হচ্ছে গুল্লার বাড়ি, যেখানে কিনা সাধারণ পাবলিক এসে জমায়েত হতেন বিচারের আশায়। সম্রাট এসে বসতেন শ্বেতপাথরে ঘেরা সিংহাসনে, যেটা কিনা তখন মণি মানিককে পুরো মোড়া ছিল। সম্রাটের ঠিক পায়ের নিচে যেখানে যে স্পেসটার করা রয়েছে সেখানে বসতেন মন্ত্রী, তার প্রিয় মন্ত্রী শাহিদুল্লাহ খান। আর এই যে সিংহাসনটা আপনারা দেখছেন, সিংহাসনের উপরে যে স্ট্রাকচারটা রয়েছে তার নাম হচ্ছে নাসিমান দিনহে ইলাই। এই কথাটার মানে হচ্ছে এই শেডের নিচে যে বসবেন তার হাত দিয়ে যেন কোনো রকম অন্যায় কাজ যেন না হয়। সম্রাট এখানে বসতেন, বিচার করতেন। বিচারের রায় বেরোনোর পরে যারা দোষী সাব্যস্ত হতো বা তাদের জেল হয়ে যেত তাদেরকে তিনি আগ্রা জেলে ট্রান্সফার করে দিতেন। আর এই দিওয়ানি আমের 2টো পার্টে ডিভাইড ছিল। একদিকে ছিল পর্দা দিয়ে ঘেরা, যেখানে কিনা মহিলারাও অংশগ্রহণ করতে পারতেন এই বিচার ব্যবস্থায়। অংশগ্রহণ মানে দেখতে পারতেন আর কি। তো মোরলেস আমরা জানতে পারলাম যে দিওয়ানি আমের যে স্পেশালিটি সেটা হচ্ছে এটা সুপ্রিম কোর্ট, জনসাধারণের এখানে অবাধ যাতায়াত ছিল। আর সেখান থেকে তারা বিচারের আশায় আসতেন আর ন্যায় বিচার পেতেন। যাদের জেল হতো তাদেরকে আগ্রা জেলে ট্রান্সফার করে দেওয়া হতো।